মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডির আগাম জামিন শুনানি হয়নি, ভুলবশত উঠেছিল কার্যতালিকায়। দেশত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ। আমাদের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের যে ডিজিটাল উন্নত ডেটাবেস সিস্টেম সেটার উপর কিন্তু আমরা প্রাধান্য দিব। করোনা পরিস্থিতি সামনে রেখে মাননীয় আদালত এই আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। সুরতহাল রিপোর্টে আসেনি প্রকৃত চিত্র, অভিযোগ স্বজনের। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে হাত পা ছোড়াছুড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের দুই পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল। দেখছেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব পরীক্ষা শেষে করোনা আক্রান্ত বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো কোভিড টেস্ট। চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসছে 7 দিনের মধ্যেই। আইসিইউ ছাড়াই কোভিড রোগীকে মিনিটে 60 লিটার অক্সিজেন দেবে বুয়েটের তৈরি অক্সিজেট। ভারতে করোনা পরিস্থিতি যা ফুটে উঠছে তার চেয়েও ভয়াবহ। প্রকৃত মৃত্যু আরও বেশি, দাবি গণমাধ্যমের। ইউরোপেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় প্রবাসীদের উদ্বেগ। এবং 5000 শ্রমিক দিয়ে লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে পুরো দমে চলছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজ। নির্ধারিত সময়ের আগেই চালুর আশা। বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি হয়নি। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলায় জামিন আবেদন কার্যতালিকায় ভুলবশত উঠেছিল বলে জানিয়েছেন আদালত। আরও জানানো হয়, তাদের আগাম জামিন শুনানির কোনো এখতিয়ার নেই। পরে লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ থাকার নোটিশ দেন সুপ্রিম কোর্ট। করোনা ও লকডাউনের কারণে বন্ধ আগাম জামিন। অনেক আসামি আগাম জামিনের জন্য এসে ঘুরে গেছেন আইনজীবীর চেম্বার থেকে। সে কারণে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুনানিকে ঘিরে সরগরম হয় উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে আদালতের দরজায় একটি নোটিশ ঝুলতে দেখা যায়। নোটিশে বলা হয়, লকডাউনের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগাম জামিন আবেদন শুনানি হবে না। কোর্ট শুরু হলে বিচারপতিরাও জানায়, ভুল করে এ ধরনের 14টি আবেদন তালিকায় এসেছিল। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। জানা গেছে, বুধবারও আগাম জামিন শুনানির এখতিয়ার ছিল বিচারপতি মামনুন রহমানের দ্বৈত বেঞ্চের, কিন্তু বৃহস্পতিবার সকালে এই বেঞ্চের আগাম জামিন আবেদন শুনানি করার এখতিয়ার বাদ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। গত 26 এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করে পরিবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বসুন্ধরার এমডি যেন দেশত্যাগ করতে না পারেন সেদিকে বেশি নজর দিচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও আসামির সঙ্গে মুনিয়ার সম্পর্কে টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায় নিয়ে নানা বর্ণনা আছে বলেও জানানো হয়। গুলশানের ফ্ল্যাটে মরদেহ উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে এই ঘটনায় হওয়া মামলার আসামির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায়ের বিষয়ে নানা বর্ণনা রয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, এসব ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও ডায়েরির শেষের দিকে মুনিয়া আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন। সরাসরি সুইসাইডাল নোট সেভাবে না বললেও অনেক ক্ষেত্রে কিন্তু তার যে প্রচণ্ড মানসিক কষ্ট সেগুলো কিন্তু এখানে বিবৃত হয়েছে। একটা কিছু করে ফেলার যে একটা ইঙ্গিত, মানে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা, সেই ইঙ্গিত কিন্তু সেখানে আছে।
এই মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যেন দেশ ত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে আত্মহত্যার প্ররোচনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার যে দুটো পাসপোর্ট ধারী এই ধরনের কোনো ব্যক্তি 26 কিংবা 27 দ্বারা তিনি বাংলাদেশ ত্যাগ করেননি। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে বক্তব্য সেটাকে আমরা প্রণিধানযোগ্য হিসেবে নিচ্ছি। এদিকে সুরত হালের সময় উপস্থিত থাকা মুনিয়ার বোনের দাবি এটি হত্যাকাণ্ড। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে ওতে হাত পা ছোড়াছুড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের দুই পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল। বিছানাটা খুব পরিপাটি ছিল। প্রশাসন কেন এখনো দেশে থাকার সত্ত্বেও ওনাকে গ্রেপ্তার করতে পারছে না, আসলে এটা জাতিও জানতে চায়, সমস্ত জনগণ জানতে চায়। এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা আশা করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামে হাটহাজারীতে সহিংসতার মামলায় গ্রেফতার হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জিদা সুলতানা এ আদেশ দেন। গতরাতে নগরীর লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সন্ধ্যায় র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় মুফতি হারুন ইজহারকে গাড়ি থেকে বের করা হয়নি। হারুন ইজহার সদ্য বিলুপ্ত হেফাজত ইসলামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংশ্লিষ্টতা সহ আগের কয়েকটি নাশকতার অভিযোগ রয়েছে হারুন ইজহারের বিরুদ্ধে। 2009 সালের নভেম্বরে লালখান বাজারে জমিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পেছনের পাহাড় থেকে লস্করে তৈবার সন্দেহভাজন 2 বিদেশি জঙ্গি সহ গ্রেফতার করা হয়েছিল হারুনকে। আমি সারাদিন এখানে ছিলাম, মানে ওনাকে আজকে সালান দেওয়া হবে, কোর্টে তোলা হবে, কিন্তু তোলা হয় নাই। এখন তো রাত 8টা, সোয়া 8টা হচ্ছে। তো এমন অবস্থায় সিডিডব্লিউ মূলে হারুন সাহেবকে জেলে পাঠানোর জন্য আদেশ দেওয়া হয়েছে। বাদবাকি যেটা আইনি প্রক্রিয়া সেটা আমরা আগামীকাল বা ওপেনিং ডেটে করবো ইনশাল্লাহ। সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখেই জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভার্চুয়াল সভায় বক্তব্যে তিনি এই কথা বলেন। অভিযুক্তদের গ্রেফতার নিয়ে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যারা ভিডিও ফুটেজে যাদের ছবি আছে সেটা দেখেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। কোনো আলেম ওলামাকে যারা নিরীহ তারা হেফাজত করলো, হেফাজতের সবাই যে জ্বালাও পোড়াওতে বিশ্বাসী নয় একথা হেফাজত নেতাদেরও অনেকে বলেছেন ইতিমধ্যে। কাজে যারা জ্বালাও পোড়াও করে তাদের ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে, আলেম ওলামা দেখে নয়। সারা দেশে নৈরাজ্য সৃষ্টি ও জঙ্গিবাদের অভিযোগ এনে হেফাজতে ইসলাম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। একই সঙ্গে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে তাদের বিচার সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে ওই সংগঠনটি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের প্রেস ক্লাবে হেফাজতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এ সময় দাবি জানানো হয় হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার। নৈতিক স্খলন ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত হেফাজতকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদের কমিটি বিলুপ্ত বা নতুন কমিটি করে ইতিপূর্বে সংগঠিত জঙ্গিবাদী অপরাধকে মার্জনা করা যাবে না। আর ইসলামী শিক্ষা ব্যবস্থাকে একই স্রোতে আনার দাবির পাশাপাশি কওমি সনদ বাতিলের দাবিও জানান। পাশাপাশি জঙ্গিবাদের অভিযোগও আনা হয় হেফাজতের বিরুদ্ধে। এই দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হইতে পারে, মুসলমানদের মধ্যে বিভক্ত তৈরি হতে পারে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এই কারণে আমরা মনে করছি একটা দেশের মধ্যে 2 ধরনের ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না। এই কৌমিরাই, এই হেফাজতিরাই বিভিন্ন জায়গায় এই কৌমি মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে এক যুগে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 2010 সালে হেফাজত ইসলাম গঠন করে আলোচনায় আসে আল্লামা আহমদ শফি। গত বছর সেপ্টেম্বরে তার মৃত্যুর পর দায়িত্ব নেন জুনায়েদ বাবুনগরী। আবারও মাথা ছেড়ে দিয়ে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে।
চট্টগ্রামের পতেঙ্গায় অয়েল ট্যাঙ্কারের ইঞ্জিনে আগুন, দুজনের মৃত্যু, দগ্ধ আরও ৩। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি তেলবাহী জাহাজ। এবার করোনা প্রসঙ্গ। রাশিয়ার পর এবার দেশে চীনা টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এক সপ্তাহের মধ্যেই আসবে দেশটির দেয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা। পরবর্তী ২ সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে বলেও জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে মৃত্যু হয়েছে আরও ৮৮ জনের। বাংলাদেশের ৮৩ লাখ মানুষ ২ ডোজ করে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। সরকারের কাছে মজুদ আছে আরও ২০ লাখ। ভারতে করোনার ঊর্ধ্বগতির কারণে সেরামের টিকা সময় মতো পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে চলতি মাস থেকেই। পরিস্থিতি উত্তরণে চলতি সপ্তাহ থেকেই নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুতনিক ভি জরুরি আমদানি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশিয়ার টিকা স্পুতনিক ভির পর এবার চীনের টিকা সিনোফার্মা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মহাপরিচালক জানান, সিনোফার্মা ভ্যাকসিন এরই মধ্যে ৫ লাখ ডোজ উপহার দিয়েছে চীন। আগামী ২ সপ্তাহের মধ্যে তার প্রয়োগ শুরু হবে। সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2 বার দিতে হবে। আমাদের অলরেডি 5 লক্ষ ভাইল, 5 লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় অনলাইনে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল বানিয়েছি। একটি ল্যাব থেকে এখন 350টা ল্যাব বাংলাদেশে কাজ করছে। প্রায় 12,000 বেড আছে এই করোনা ডেডিকেটেড, আপনারা জানেন, এবং প্রায় সেই 35-40 হাজার টেস্ট হচ্ছে। আমরা এক বছরে প্রায় 130টা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। প্রথম ডোজ হিসেবে যে কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করা হবে, দ্বিতীয় ডোজ হিসেবে একই কোম্পানির ভ্যাকসিন গ্রহণের পরামর্শ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশে টিকা আনতে সরকার প্রস্তুতির নানা দিক নিয়ে আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী দেবাশিস রায়। চলে যাচ্ছে তার কাছে। দেবাশিস। ধন্যবাদ। রাব্বির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই দর্শক, আজকে বিশেষ করে বাংলাদেশে কোভিড যুদ্ধের যে অবস্থা এখন পর্যন্ত চলছে এবং বিশেষ করে দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ভ্যাকসিনের কোনো বিকল্প নেই এবং সেই ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে অনুমোদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই সপ্তাহে কিন্তু উল্লেখযোগ্য দুটি ঘটনা ঘটেছে, যে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি এবং সিনোভ্যাকের যেটি সিনোফার্মের বলা হচ্ছে চীনের তৈরি, সেই ভ্যাকসিনটি কিন্তু বাংলাদেশে অনুমোদন করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে সিনোভ্যাকের ভ্যাকসিন, এই সিনোভ্যাকের ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে আজকে আনুষ্ঠানিকভাবে যে ঔষধ প্রশাসন অধিদপ্তর তারা অনুমোদন দিয়েছে এবং আমরা এই এক সপ্তাহের মধ্যে দুটি টিকা আমরা দেখলাম যে বাংলাদেশে অনুমোদন দেওয়া হলো এবং চীনের এই সিনোফার্মের যে ভ্যাকসিন কথা বলা হচ্ছে, সেই ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে প্রয়োগ করা শুরু হবে আর অল্প কিছুদিনের মধ্যে। এবং বাংলাদেশ সরকার আশা করছে যে বাংলাদেশের জন্য চীন যে 5 লাখ অনুদানের ডোজ পাঠাবে, সেই 5 লাখ অনুদানের ডোজ কিন্তু বাংলাদেশে খুব সম্ভবত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে এবং তারপরে সেগুলো প্রয়োগ করা হবে বাংলাদেশের 1000 মানুষের উপরে পরীক্ষামূলকভাবে। তাদেরকে প্রয়োগ করার পরে তাদের সেখান থেকে যে ফলাফলটি আসে, সেই ফলাফলের পরেই কিন্তু গণটিকা যেটি কার্যক্রম, সেটি সিনোভ্যাক প্রয়োগ করা হবে। এবং সিনোভ্যাকের যদি বিশেষ দিকগুলো আমরা খেয়াল করি তাহলে বলা চলে যে বাংলাদেশে এখন ওষুধ উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, বিশেষ করে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু বিদেশে ওষুধ রপ্তানি করেন এবং তাদের সুনাম রয়েছে। এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে তাদের সক্ষমতার উপরে কিন্তু বৈশ্বিক এবং বাংলাদেশ সরকার দু তরফ থেকেই কিন্তু এক ধরনের ভরসা করা হচ্ছে। এবং এক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশের যে 3টি কোম্পানির নাম এসেছে সেগুলো হচ্ছে ইনসেপ্টা এবং তার পাশাপাশি আমরা নাম পেয়েছি পপুলার এবং এর পাশাপাশি আমরা নাম পেয়েছি, আমরা যদি বলি তাহলে সেই 3টি কোম্পানির মধ্যে আরেকটি কোম্পানি রয়েছে
ইনসেপ্টার পাশাপাশি পপুলার এবং পপুলারের পাশাপাশি হেলথ কেয়ারের নামও এসছে এবং এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিটি উৎপাদন করবে চূড়ান্তভাবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি সরকারি পর্যায়ে, হয়তো বা সেটিও অল্প কিছুদিনের মধ্যে চূড়ান্ত হবে এবং চীন থেকে এবং রাশিয়া থেকে সেই কাঁচামালগুলো নিয়ে এসে কিন্তু বাংলাদেশে উৎপাদন করা হবে। এবং আমরা যদি এর একটু আগের দিকে তাকাই, অর্থাৎ এর আগেই 27 এপ্রিল গত পরশুদিনের ঘটনা, বাংলাদেশ সরকার রাশিয়া থেকে যে স্পুটনিক ভ্যাকসিন অর্থাৎ রাশিয়ার মস্কোর যে গ্যামালিয়া ইনস্টিটিউট যে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে সেই গ্যামালিয়া ইনস্টিটিউটের স্পুটনিক ভি ভ্যাকসিনটিও কিন্তু বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিয়ে আসার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটিও কিন্তু একই রকমভাবে রাশিয়া থেকে আপনার উৎপাদিত যে কাঁচামাল রয়েছে সেই উৎপাদিত কাঁচামাল বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের প্ল্যান্টে সেটি উৎপাদন করা হবে এবং মে মাসে অর্থাৎ পরবর্তী মাসে আমরা আশা করছি যে 40 লাখ ডোজ স্পুটনিক ভি বাংলাদেশে পৌঁছাবে এবং সেগুলোও কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে বাংলাদেশে অল্প কিছু সংখ্যক জনগণের মধ্যে এবং ক্লিনিক্যাল ট্রায়ালে এখন পর্যন্ত আমরা বৈজ্ঞানিকরা যা বলছেন যে 91% কার্যকারিতা প্রমাণ করতে পেরেছে এই রাশিয়ার মস্কোর যে গ্যামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক ভি সেটি। মূলত যে কথাটি আসলে দাঁড়িয়েছে এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ বিশেষ করে সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটি আমরা গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছি যে বিকল্প উৎস অর্থাৎ প্রথম যে উৎস বাংলাদেশের ছিল সিরাম ইনস্টিটিউট থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটির সরবরাহে জটিলতা তৈরি হয়। বিকল্প যে উৎসগুলি সেই বিকল্প উৎসগুলিতে কিন্তু বাংলাদেশ সরকার এখন মনোযোগী হয়েছে এবং সেই দৌড়ঝাঁপ এবং সেই দুতিয়ালি বিশেষ করে ভ্যাকসিন কূটনীতিতে বাংলাদেশ কিন্তু কখনোই এখন পর্যন্ত দৃশ্যমানভাবে আমরা লক্ষ্য করছি যে পিছিয়ে থাকার কোনো জায়গায় নেই এবং সেই বিকল্প উৎসগুলো থেকেও যাতে বাংলাদেশে খুব দ্রুততার সঙ্গে ভ্যাকসিন নিয়ে আসা যায় এবং বাংলাদেশে যে ভ্যাকসিনেশন কার্যক্রম বিশেষ করে গণটিকা কার্যক্রমের আওতায় বাংলাদেশে সার্বিকভাবে যে 13 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে বলে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু ভ্যাকসিন খুব দ্রুত বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আমরা যদি এই তথ্যগুলো এখন পর্যন্ত বিশ্লেষণ করি দর্শক তাহলে আপনাদেরকে জানাতে পারি যে এই ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ বিদেশ থেকে কাঁচামাল নিয়ে এসে বাংলাদেশে এই 3টি কোম্পানির মধ্যে যে কোনো কোম্পানি হয়তোবা উৎপাদন করবে, সেই উৎপাদন প্রক্রিয়াও কিন্তু প্রায় 6 মাসের মতো লেগে যেতে পারে। সব মিলিয়ে কিন্তু ভ্যাকসিনের দিকে চেয়ে আছে মানুষ, ভ্যাকসিনের পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলারও কোনো বিকল্প নেই বলছেন নীতি নির্ধারক এবং বিশেষ করে স্বাস্থ্য বিশেষজ্ঞ বা করোনা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা। দর্শক আমরা চেষ্টা করব আমাদের এই আয়োজনগুলোর মধ্যে দিয়ে করোনা সহ অন্যান্য যে ইস্যুগুলি আছে সেই ইস্যুগুলো নিয়ে আপনাদেরকে আপডেট তথ্য দেওয়ার। রাবি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দেশের ঠিকানার প্রক্রিয়া এবং সরকারের নানা পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। এদিকে কম খরচে করোনা রোগীকে উচ্চ গতির অক্সিজেন দিতে সক্ষম দেশীয় প্রযুক্তির সিপ্যাপ ভেন্টিলেটর। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ওই যন্ত্রটির নাম দিয়েছে অক্সিজেট। মিনিটে 60 লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সঙ্গে তুলনা করেছেন। মুজাহিদ শুভর রিপোর্ট। মাত্র 25,000 টাকায় তৈরি দেশীয় প্রযুক্তির অক্সিজেট একটি সূক্ষ্ম ভেঞ্চুরি ভালভের মাধ্যমে বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণ তৈরি করে মিনিটে 60 লিটার গতিতে অক্সিজেন সরবরাহ করে। মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও দ্বৈত ফ্লোমিটারের সাহায্যে এটি প্রয়োজনে 100% পর্যন্ত অক্সিজেন কনসেন্ট্রেশন দিতে পারে। সাধারণ ওয়ার্ডেই উচ্চ গতির অক্সিজেন সরবরাহ সম্ভব হওয়ায় সহজেই আইসিইউতে রোগীর চাপ কমানো সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানুলার উচ্চ মূল্য এবং ব্যবহারে উন্নত প্রশিক্ষণের প্রয়োজন পড়ায় অ্যাম্বুলেন্স বা সাধারণ ওয়ার্ডে ব্যবহার করা সম্ভব হয় না। দেশে করোনা সংক্রমণের শুরুতে উচ্চ গতির অক্সিজেন সরবরাহে নানা সীমাবদ্ধতা দেখেই এই যন্ত্র আবিষ্কারে উৎসাহিত হয়েছেন, জানালেন প্রযুক্তির মূল উদ্যোক্তা বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। 15 লিটার অক্সিজেন যদি আমরা সাপ্লাই দেই, এখানে যে ভেঞ্চুরি ভালভটা আছে সেটি বাতাস থেকে অক্সিজেন এবং অক্সিজেন সমৃদ্ধ বাতাস টেনে নেবে এনভায়রনমেন্ট থেকে 60 লিটার বা 65 লিটারের এরকম একটা ফ্লো ক্রিয়েট করবে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উচ্চ গতির অক্সিজেনের চাহিদা বাড়ায় এই সময়ে বিদ্যুৎবিহীন যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের। এই অক্সিজেনটা দিয়ে কিন্তু আপনি রোগী ট্রান্সপোর্ট থেকে শুরু করে উপজেলা পর্যায়েও কিন্তু সাকসেসফুলি চিকিৎসা করতে পারবেন। তৃতীয় ধাপে সফলতা পেলেই এটি গণমানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা যাবে বলে জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালের কো-ইনভেস্টিগেটর। রোগীটা বেটার ফিল করতেছে, অক্সিজেন সিচুয়েশনটা ভালো থাকতেছে এবং উইথ দিস চিপ বড় স্যাম্পল নিয়ে কাজটা করে যদি রেজাল্ট নিয়ে আসতে পারি তখন আমরা ভালো রিকমেন্ডেশন দিতে পারবো। বর্তমানে বুয়েটে জরুরি ভিত্তিতে 50টি অক্সিজেট তৈরি করা হচ্ছে। বাণিজ্যিকভাবে তৈরি করা গেলে এক একটি অক্সিজেটের খরচ পড়বে মাত্র 15,000 টাকা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কোভিড মোকাবেলায় জরুরি ভিত্তিতে ভারতে জীবন রক্ষাকারী ওষুধ ও
চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। দুপুরে গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ভারতে অ্যান্টিভাইরাল ইনজেকশন, ওরাল অ্যান্টিভাইরাল, 30,000 পিপিই কিট এবং 10,000 শিশি জিঙ্ক, ক্যালসিয়াম ও ভিটামিন সি ট্যাবলেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়াও করোনা সংক্রমণে বিপর্যস্ত ভারতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনে ভারতকে সাধ্যমতো আরও সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছেন। আজও করা হয়েছে বেশ কয়েকটি পরীক্ষা। হাসপাতালে তার সঙ্গে দেখা করে বিকেলে সময় সংবাদকে ফোনে তথ্য জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। তিনি জানান, সব পরীক্ষা শেষ করে বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো তার কোভিড পরীক্ষা করানো হবে বলেও জানান তিনি। গত 27 এপ্রিল সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষার জন্য বেগম জিয়াকে গুলশানের বাসভবন থেকে নেওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে। পরে সে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আমাদের তো সব পরীক্ষা তো এখন করতে পারিনি, বুঝলেন? পরীক্ষা কালকে কিছু হবে, তারপর সবকিছু মিলিয়ে তারপরে পর্যালোচনা সিদ্ধান্ত হবে যত দ্রুত সম্ভব আর কি। মানে আরো 2-3 দিন থাকতে হবে মনে হয় আনুমানিক। এরকম আমরা তো ভর্তি করছি নন কোভিডে, কোভিডে ভর্তি করি নাই তো। কবে নাগাদ করাতে পারে নাকি কোভিড টেস্টটা? এটা তো আজকে ওরকম হয় না, কি আমরা নেক্সট উইকে করবো। পুরো দমে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ কাজ। 5,000 শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এগুচ্ছে 21,500 কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প। এর মধ্যে 15.5% কাজ হলেও কর্তৃপক্ষ আশা করছেন নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সম্পূর্ণ কাজ। হাজিরা শিউলি রিপোর্ট। বিশ্বের প্রথম সারির বিমানবন্দরের রূপ দিতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হচ্ছে 3য় টার্মিনাল। পদ্মফুলের আদলে নান্দনিক নকশার এই টার্মিনালটি হলে পাল্টে যাবে পুরো বিমানবন্দরের চেহারা। যাত্রী চলাচল থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুই হবে উন্নত ও বিশ্বমানের। 26টি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম ধাপে নির্মিত হবে 12টি। থাকবে 16টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং, উড়োজাহাজ রাখার 35টি পার্কিং বে, 2টি র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে, অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, এক্সিলেটর ও বিদ্যুতের সাবস্টেশন সহ বিশ্বমানের সব সুযোগ সুবিধা। আমদানি ও রফতানির জন্য থাকবে সুপরিসর কার্গো ভিলেজ। টার্মিনালটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ায় দূর হবে যাত্রী হয়রানি ও ভোগান্তি। আর বাংলাদেশ হয়ে উঠবে এ অঞ্চলে আকাশপথে যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল। আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং ফ্যাসিলিটিস, আমাদের এখানে এয়ার পার্কিং ফ্যাসিলিটিস বাড়বে, আরো বেশি পরিমাণে আমাদের এয়ার কানেক্টিভিটি বাড়বে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের দক্ষিণ পূর্ব কোণে বলাকা ভবনের পাশে 350 একর জমির ওপর চলছে 3য় টার্মিনাল নির্মাণের কর্মযজ্ঞ। ইতিমধ্যে শেষ হয়েছে টার্মিনাল ভবনের পাইলিং, দাঁড়িয়ে গেছে ভিত। করোনা মহামারীতেও প্রকল্পের কাজ সচল রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ক্যাম্পে আমাদের থাকার ব্যবস্থা অনেক ভালো, স্পেশালি থেকে আমরা রাত্রে রাত যাপন করি। আমাদের কোভিড-19 চেক করা হইতেছে। যদি কোনো ধরনের প্রবলেম হয় যে কারো পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি আইসোলেট করে নিচ্ছি। লকডাউনের কারণে প্রকল্পের সঙ্গে যুক্ত অনেক বিদেশি প্রকৌশলী ও পরামর্শক আসতে না পারলেও অনলাইনে যোগাযোগের কারণে কাজের গতি কমেনি বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। টার্মিনাল ভবনের পাশাপাশি আমাদের যে রানওয়ের সাথে কানেক্টিং যে ট্যাক্সি ট্রাক অতিরিক্ত করা হয়েছে, ওই 2টা কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনালের পাইলিংয়ের কাজগুলো এখন চলতেছে। অলরেডি প্রায় 15%-এর উপরে 15.5%-এর মতো কাজ হয়ে গেছে। 3য় টার্মিনাল হলে বছরে 2 কোটি যাত্রীকে সেবা দিতে পারবে আন্তর্জাতিক এই বিমানবন্দর। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল নদীতে মাছ শিকারে প্রস্তুত জেলেরা। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা মৎস্য বিভাগ। একটি অয়েল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন লেগে 2 জন মারা গেছেন। দগ্ধ আরও 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসলে অল্পের জন্য রক্ষা পায় নোঙর করা বেশ কয়েকটি তেলবাহী জাহাজ। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আশুগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল জ্বালানি তেলের কাঁচামাল কনডেন্স। এই এমটি ইরাবতী নামের জাহাজটি ভোরে এসে নোঙর করে এই সুপার রিফাইনারিতে
এবং যখন শুরু হয় এই কাঁচামাল খালাস, এর মাঝে ইঞ্জিন রুমে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। ধাম করে শব্দ হয়েছে, শব্দ হয়ে মুসরায় কুসরায় আমার সিটের উপরের ডেকোরেশন ভেঙে চুরে গায়ে ফুটতেছি। উনি নাকি ওই ডিউটি শেষ করে চেয়ারে খেয়ে শুইতে গেছে কেবিনে, তো তখন আর ঘুম থেকে আর উঠে আর সারাইতে পারে নাই। পরে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর 3টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর সকাল 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয় স্টাফ নিজামুদ্দিন এবং টেন্ডল আলমগীরের রাস, এবং আহত 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। যেখানে অগ্নিকাণ্ড স্থলটি ছিল আমরা দ্রুততার সাথে আমরা রিকভারি করেছি এবং কর্ডন করে ফেলেছি এবং আগুনটি আর বাড়াতে দেই না। মূলত জ্বালানি তেলের কাঁচামাল নিয়ে আসা হয় এই কন্ডেন্স হিসাবে, এগুলি খালাস করা হয় এইসব রিফাইনারিতে এবং এখান থেকে তৈরি হয় অকটেন, কেরোসিন সহ অন্যান্য জ্বালানি তেল, এবং এটি খুবই বিপজ্জনক। যেমন জাহাজ তেমনি এলাকাটিও বিপজ্জনক হিসেবেই চিহ্নিত। আর এর মাঝে ঘটেছে এই আগুনের ঘটনা। পতেঙ্গার MT ইরাবতী জাহাজ থেকে কমল দে, সময় সংবাদ। গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। সকালে গাবতলী বাস টার্মিনালের সামনে অবস্থান নেন তারা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ 4 দফা দাবি জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বাত্মক লকডাউনে টানা বন্ধ রয়েছে গণপরিবহন। গাড়ির চাকা না ঘোরায় সবচেয়ে খারাপ অবস্থায় আছেন এই খাতের শ্রমিকরা। বন্ধ রয়েছে বেতন সহ সব ধরনের উপার্জন। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়ে গণপরিবহন শ্রমিকরাই রাস্তায় নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে গাবতলীতে সড়ক অবরোধ করে কয়েকশো শ্রমিক। আমাদের খুব ভয়াবহ অবস্থা ভাই, আমরা তো দিন মজুর দিন কামলা, আমরা একদিন গাড়ি চালালে পরের দিন আমাদের ঘরে চুলা জ্বলে, আমরা তো কাট দিতে পারতাছি না, এজন্য তাদেরকে খাওয়ানো দেয় না। একই সময়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ মেনে দ্রুত গণপরিবহন চালুর দাবি জানায়। জীবন রক্ষার জন্য যা যা করণীয় সুরক্ষা এগুলো আমরা করে যাচ্ছি। এবার জীবিকার জন্য আমরা এই মুহূর্তে অন্যান্য দোকানপাট খোলা, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা, গার্মেন্টস খোলা এবং যাতায়াত রাস্তা ওপেন রয়েছে, মিল কারখানা খোলা। এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের এটা অতি সত্বর আগামীকালকে থেকে আমরা এই গণপরিবহন চালু করতে চাই। এই সময় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ঈদের বেতন ভাতা পরিশোধের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনাও চেয়েছে সংগঠনটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ। শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। কাল মধ্যরাত থেকে জাল নিয়ে আবারও মেঘনা তেঁতুলিয়ার বুকে ভেসে বেড়ানোর স্বপ্ন তাদের চোখে মুখে। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীর অভয়াশ্রমে জাটকা রক্ষা আর ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞার এ সময় কর্মহীন চিরচেনা অভাবের সাথে দেশব্যাপী লাগাতার লকডাউন জেলেদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, তার সাথে আবারও কর্মস্থল মেঘনা তেঁতুলিয়া নদীতে নামার সময় হওয়ায় অনেকটাই উজ্জীবিত জেলেপল্লীর বাসিন্দারা। পূর্ব কোনো কাম টাম পাই নাই, করতে পারি নাই, আমরা যখন খাবো সেই খাওয়ার তবিকগুলো আমারও নাই। যদি নদীতে নামার পরে আল্লাহ মাছ দেয়, আমাকে কামাই দেয়, তাহলে আমরা এই ঋণ শোধ দিতে পারব। জেলেদের মতো আড়ত মালিকদের আশা ইলিশে ভরে উঠবে ঘাটগুলো, পরিশোধ হবে মহাজনের দেনা। জেলেরা নদীর যাবে, মাছ বিক্রি হবে, ঘাটগুলো আবার জমজমাট হবে। নিষেধাজ্ঞা আর লকডাউনে জেলেদের দুর্ভোগ বেড়েছে জানিয়ে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জেলে সমিতির নেতার। এই অনুদানটা জেলেদের মাঝে সঠিকভাবে যাতে বিতরণ করা হয় সময় মতন, এটি আমাদের দাবি। এদিকে মৎস্য বিভাগের দাবি, অভয়াশ্রমের নিষেধাজ্ঞা সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়বে। আশা করছি আগামীতে আমাদের ইলিশের উৎপাদন এই অভিযান বাস্তবায়নের ফলে এটা আরো বেশি হবে। জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে প্রথম 2 কিস্তিতে জেলার 78,000 জেলেকে 40 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়। তবে এপ্রিল মে 2 মাসের জন্য 40 কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ হলেও তা বিতরণ শুরু হয়নি। সময় সংবাদ, ভোলা। এবার মাঝ রমজানেও জমছে না ঈদের কেনাকাটা। রাজধানীর নিউ মার্কেটেও দোকান খুলে ক্রেতার অপেক্ষায় থাকতে হচ্ছে বিক্রেতাদের। পাশাপাশি ভালো বিক্রির প্রস্তুতি নিয়েও বড় লোকসানের আশঙ্কা রয়েছেন অনেকেই।
ছোট বোনকে সঙ্গে নিয়ে কেরানীগঞ্জ থেকে নিউ মার্কেট এসেছেন সোহাগ দম্পতি। সকাল সকাল আসার কারণ ভিড় ছাড়াই সারতে চান ঈদের কেনাকাটা। দিনের শুরুতে যারা ঘুরছেন এ দোকান থেকে ও দোকান, তারা সকলেই জানালেন একই কথা। ভিড় কমার জন্য সকাল আসছি, তো রাস্তাঘাটে ভিড় পাই নাই, মার্কেটে আসে কোনো ভিড় পাই নাই। কেনাকাটা তো ঈদের জন্য, বাচ্চাদের জন্য মার্কেট করে নিয়ে যাইতেছি, ভাইয়ার জন্য, আব্বুর জন্য, আম্মুর জন্য, আমাদের জন্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিউ মার্কেটে বাড়তে থাকে ক্রেতা সমাগম। তারপরও নেই কেনাকাটার চিরচেনা সেই ব্যস্ততা। এই টাইমে আমাদের মার্কেটে ভরপুর কাস্টমার থাকে। 16 রমজান যাচ্ছে, লকডাউনের কারণে মানুষ দূরান্ত থেকে আসতে পারতেছে, এই জন্য মার্কেটে কাস্টমারই নেই। শুধু যে আমাদের এই ঢাকার কাস্টমার এটা না, ডিস্ট্রিক্ট কাস্টমার এগুলো তো আসতেছে না। এখন আছে টুকটাক, তেমনটা না, হিসাবে আমাদের খরচ ওঠে না। ভালো একটা বিক্রির চিন্তা চেতনা আসছিলাম, কিন্তু সেটা তো হয় না, বড় অঙ্কের একটা লস হইতেছে আমাদের। মার্কেট কর্তৃপক্ষ বলছেন এবার রমজানে বেচাকেনা নেই বললেই চলে। এই লকডাউন মহামারীর কারণে আমরা ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। কোনোদিন 2000 বেশি, কোনোদিন 2500 বেশি, কোনোদিন 3000 বেশি, কিন্তু আমাদের এই সময় বেচাকেনা হওয়ার কথা 25-30 হাজার টাকা। মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব না মানলেও মাস্ক পরেই কেনাকাটা করছেন ক্রেতারা। আমরুল হাসান সবুজ, সময় সংবাদ। বাইরের খবর। তুমুল উত্তেজনা, উৎকণ্ঠা এবং করোনাকালীন ভোট নিয়ে সমালোচনার মধ্যেই শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 17তম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। 2রা মে ফলাফল প্রকাশের মধ্য দিয়ে জানা যাবে কে হবেন রাজ্যটির পরবর্তী শাসক। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, নির্বাচন কমিশনের নজিরবিহীন তৎপরতা, অসংখ্য ভোট পর্যবেক্ষক এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ভোট প্রক্রিয়ার মতো ঘটনাকে সাক্ষী করে প্রায় 9.5 কোটি মানুষের পশ্চিমবঙ্গ রাজ্যে 17তম বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয় বৃহস্পতিবার। আগামী রোববার 2রা মে একযোগে নির্বাচনের ফল প্রকাশ করবে কমিশন। আর সেদিনই জানা যাবে দীর্ঘ 32 দিন ধরে 8 দফায় 23 জেলায় 7.5 কোটি ভোটার আগামী 5 বছরের জন্য বাংলার শাসক হিসেবে কাকে নির্বাচিত করেছেন। নির্বাচনী সহিংসতার পাশাপাশি শেষ দফায় করোনার ভয়াবহতার কারণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় নির্বাচন কমিশনকে। করোনার প্রভাবে তুলনামূলকভাবে শেষ দফায় ভোটারের উপস্থিতি ছিল কম। মহামারীর মধ্যেও যারা গণতন্ত্রের উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন তারাও কঠোরভাবে মেনেছেন স্বাস্থ্যবিধি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে ভারতে থামছেই না করোনায় মৃত্যুর মিছিল। আবারও একদিন মারা গেছেন রেকর্ড 3647 জন, আর আক্রান্ত প্রায় 4 লাখ মানুষ। তবে গণমাধ্যম বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। এদিকে অবস্থায় মার্কিন নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে দিল্লির আকাশ। কোভিড-19 তার সর্বশক্তি নিয়ে গ্রাস করেছে রাজধানী নয়াদিল্লিকে। প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে প্রতি 4 মিনিটে একজন করোনায় প্রাণ হারাচ্ছেন। এতেই আঁচ করা যায় মৃতের সংখ্যা। সরকারি তথ্য মতে করোনায় মৃতের যে সংখ্যা উল্লেখ করা হচ্ছে, প্রকৃতপক্ষে তা আরো অনেক বেশি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN সহ একাধিক সংবাদ মাধ্যম। ভারতের মহারাষ্ট্র ও দিল্লি, এই দুটি রাজ্যই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। অক্সিজেন সংকট এখনো চরমে। অক্সিজেন না পেয়ে প্রতিনিয়তই করুণ মৃত্যুর সাক্ষী হচ্ছেন স্বজনরা। রেকর্ড সংখ্যক করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নয়াদিল্লির হাসপাতালগুলো। কোথাও কোথাও স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক ভ্রমণ নির্দেশিকায় ভারতে অবস্থানরত সব মার্কিন নাগরিককে যত দ্রুত সম্ভব সে দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশনা জারি করা হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভারতের বিভিন্ন শহরে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছেন না মার্কিন নাগরিকরা। সম্প্রতি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা জারি করা হয়। এমনকি শয্যা সংকট থাকায় কোভিড হাসপাতালগুলোতেও তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয় লেভেল 4 বা 4 মাত্রার ওই ভ্রমণ নির্দেশিকায়। অন্য কর্মকার, সময় সংবাদ। করোনা পরিস্থিতির অবনতির মধ্যেই ইউরোপ জুড়ে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মাঝে। এই মুহূর্তে প্যারিসে আছেন লুৎফুর রহমান বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু। রাব্বি, বিশ্বের বিভিন্ন দেশে ভারতের নতুন যে করোনার ভেরিয়েন্ট সেটি যেমন ছড়াচ্ছে, তেমনি কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে এটি ছড়াচ্ছে। ফ্রান্সে আজকে একজনের শরীরে
ভারতীয় ভেরিয়েন্টের যে করোনার যে উপসর্গ সেটি আসলে ধরা পড়েছে এবং জানা গেছে যে তিনি ভারত থেকে আসলে ফ্রান্সে ফিরেছিলেন, তারপর তার শরীরে পরীক্ষা করার পর আসলে এই ভেরিয়েন্টটি ধরা পড়ে। এই ভেরিয়েন্টটি ইউরোপের অন্যান্য দেশে ছড়ানো এমনিতেই আসলে বিপর্যস্ত একটি অবস্থা বিরাজ করছে করোনার কারণে গত 2 বছর থেকে, এবং বিভিন্ন সময়ে নতুন নতুন যে ভেরিয়েন্ট এখানে ধরা পড়ছে তাতে কিন্তু সেই বিপর্যস্ত অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। এই নতুন ভেরিয়েন্টগুলো কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে একজন থেকে আরেকজনের শরীরে, যে কারণে আতঙ্ক এখন আরো বেশি আসলে সাধারণ মানুষের মধ্যে। আমরা বিশেষ করে ইল দে ফ্রান্সে যেটি দেখেছি, গেল সপ্তাহে কিন্তু অনেক বেশি করোনার সংক্রমণ ঘটেছে। বিশেষ করে বাংলাদেশি যারা এখানে বসবাস করেন তাদের মধ্যে কিন্তু এই তৃতীয় ধাপে এসে অনেক বেশি করোনার সংক্রমণ করছে। তবে কোনো প্রবাসী বাংলাদেশি এখন পর্যন্ত এই নতুন ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন এমন কোনো খবর আসলে এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আজ একটি প্রেস কনফারেন্স এখানে স্থানীয় গণমাধ্যমে পর্যায়ক্রমে অর্থাৎ ধাপে ধাপে ফ্রান্সের লকডাউন কিংবা বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী আগামী 3 মে থেকে দেশটিতে লকডাউন তুলে দেওয়া হবে। তবে যে কারফিউ রয়েছে সেটি কিন্তু চলমান থাকবে এবং সেটি আগামী 19 মে, এখন যেটি সন্ধ্যা 7টায় যে কারফিউ সেটি কিন্তু 9টায় নিয়ে যাওয়া হয়েছে। তো সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে চেষ্টা করা হচ্ছে যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। তো রাবি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে ফ্রান্সের প্যারিস থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডির আগাম জামিন শুনানি হয়নি, দেশত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ। সুরতাল রিপোর্টে আসেনি প্রকৃত চিত্র, অভিযোগ। এবং চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসছে 7 দিনের মধ্যে। আইসিইউ ছাড়াই কোভিড রোগীকে মিনিটে 60 লিটার অক্সিজেন দেবে বুয়েটের তৈরি অক্সিজেট। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।